স্টলে যাবেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। এবং তাতে যারা লাভবান হয়েছে তাদেরকে নিয়ে এখানে বিভিন্ন স্টল আমাদের আমি দেখতে পাচ্ছি এখানে জেলা এবং এসডিএম অফিস এবং ব্লক, জেলা, মহকুমা এবং ব্লক তিনটা অফিসের তরফ থেকে তাদের সঙ্গে যুক্ত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি স্টল এখানে করা হয়েছে এবং প্রতিটি স্টলে আজকে এবং আগামীকাল আমাদের এই জেলার যারা সাধারণ মানুষ তারা এই প্রতিটি স্টলের সুবিধা নিতে পারবে। আমি কথা বলছিলাম আমাদের জেলা শাসকের সঙ্গে, উনি বলেছেন বিশেষ করে এখন সামনে আমাদের ইলেকশন 2023 জানুয়ারিতে আমাদের নতুন ভোটার তালিকা তার লিস্ট বেরোবে। অনেকেই আছে যারা নতুন ভোটার বা এর আগে যারা তোলার সুযোগ পাননি বিভিন্ন কারণে, বাইরে কর্মরত, ত্রিপুরায় থাকেননি, ছিলেন না, এরকম ব্যক্তিরাও যদি আজকে এখানে যদি সুযোগ নিতে চান, সুবিধা নিতে চান, তাহলে এখানে সেই নামগুলি তোলা যাবে। তাছাড়াও আরো বিভিন্ন যে আজকে বাতার প্রশ্ন হোক, আজকে যে ই শ্রম কার্ড হোক, বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে। আমাদের এখানে হেলথ থেকে শুরু করে TRLM থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এই স্টলের মধ্যে সুবিধা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছে। আমি প্রতিটি ডিপার্টমেন্টকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এখানে অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার চেষ্টা আপনারা করে যাচ্ছেন। তার জন্য একটা সময় আমি দেখেছি অনেক মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে, আমি দেখেছি। তো তার জন্য সরকার এই সমস্ত যে ছোট ছোট কাজ কিন্তু যেটা সাধারণ মানুষকে অনেক দিন কষ্ট দেয়, সেটা যেন আগামী দিনে না হয়, তার জন্য আমাদের সরকার এই কথা চিন্তা মাথায় রেখে এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। আজকে দেখুন, একটা সময় এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটা কথা জিজ্ঞেস করেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা, তাদের স্বপ্ন ছিল রুটি, কপড়া আর মাকান, অন্তত এই তিনটা যে মৌলিক বিষয় আমাদের নাগরিকদের আমরা দিতে পারি। কিন্তু স্বাধীনতার 75 বছর পরও আমরা সাধারণ গরিব যারা অসহায় তাদেরকে আমরা এই তিনটা বিষয় আমরা দিতে পারিনি। তার যে মূল কারণ ছিল রাজনৈতিক কারণ। যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের সঙ্গে যারা যুক্ত, ওই দলের সঙ্গে যারা যুক্ত, একটা সময় আমরা দেখেছি বাছাই করে দেওয়া হতো। ফলে কি দলের কোন সদস্য হয়, লোক হয়, তাহলে বঞ্চিত করা এবং শাসক দলে যারা তাদেরকে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছিলাম। আমাদের সরকার আসার পরে এই জিনিসটা, এই নীতি বিষয়টাকে আমরা পুরোপুরি আমরা বন্ধ করে দিয়েছি। অনেক সময় আমার কাছেও অভিযোগ নিয়ে আসেন অনেকে, বলেন আমরা তো শাসক দলের সদস্য লোক, কিন্তু আমি এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছি না। যখন আমি জিজ্ঞেস করি আপনার তালিকায় নাম আছে কিনা, তো বলেন তালিকায় নাম তো আছে, কিন্তু ও তো বিরোধী দলের সদস্য, তারপর আমার থেকে ও আগে পেয়ে গেল। আমি শাসক দলের হওয়ার পরও কেন আমি পাচ্ছি না? তখন আমাদের খুব কষ্ট করে বুঝাতে হয়, কারণ যারা গ্রামের মানুষ তারা একটু সুযোগ বোঝার চেষ্টা করে। আমি বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবাইকে এবং পুরো ভারতবাসীকে এ কথা বারবার বলেছেন, আপনারা শুনেছেন, দেখেছেন, যে যারা গৃহহীন তাদের জন্য সরকার অবশ্যই ভাববে। আমরা তো দেখেছি যে 2011 সনে
যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসে যাদের নাম ছিল একটা সময় শুধু তাদেরকে ঘর দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি তার বাইরেও যারা ওই সময় নাম তুলতে পারেনি বা বাদ দিয়েছিল বিভিন্ন কারণে, তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় সরকার দেওয়ার ব্যবস্থা করেছে। এখনো তিনি এই কথা বলছেন। তো এইখানে শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা কোনো দল, বর্ণ, সম্প্রদায় অথবা ধর্ম বিচার করে আমরা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা দিচ্ছি না। আমাদের কথা হচ্ছে গরিব সবাইকে দেওয়ার আমরা চেষ্টা করব। আর আপনারা তো দেখেছেন এই যে নরেন্দ্র মোদীর 8 বছর এবং আমাদের এখানে আমাদের সরকার প্রায় 4.5 বছর, 5 বছর হবে আর 2-3 মাস মানে দিয়ে রেখেছি, ওই সংস্থাও দিয়েছে। আগামী দিনে রাজ্য সরকার যদি নীতিগতভাবে রাজি হয়, তাহলে আমি চাইছি আমাদের এখানে অর্থাৎ পূর্ব ত্রিপুরা আমার আসামে একটা বেসরকারি ইউনিভার্সিটি হোক। যেমন আমরা জানি ইফাই একটা ইউনিভার্সিটি আমাদের আগরতলায় ভালো চলছে, সেখানে এখন পুরো নর্থ ইস্ট ভারতবর্ষের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তো আমরা চাইছি আমাদের এখানে হোক। নেরাবেগ নিয়ে কথা বলেছি মন্ত্রীর সাথে, ডোনার মিনিস্ট্রির অধীনে যে কনসালটেটিভ কমিটি, আমি সেখানে মেম্বার। মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি জানি না, উনি আমাকে বলেছিলেন যে এখানে নেরাবেগের লোক দেখার জন্য এসেছিল এবং দ্রুত চালু হওয়ার কথা। আমি কথা বলার পরে এবারে সেশন আমার যখন শুরু হবে আমি আমার মন্ত্রীকে ধরবো, আমি ভেবে রেখেছি। নুমালিগড়ে আপনারা জানেন, আসামের নুমালিগড়ে একটা ইথেনল করার জন্য বাস থেকে আমরা এখন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এই যে পেট্রোলের বিকল্প, নানা ধরনের বিকল্প কি হওয়া যায়, কি করা যায়, সেটা আমাদের মানে কেন্দ্রীয় সরকার বিভিন্ন উপায় খুঁজছে। তো তার বিকল্প হিসেবে এখন ইথেনলকে ব্যবহার করার জন্য বাস থেকে যেটা হবে আমাদের আসামের নুমালিগড়ে হচ্ছে। এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের যে বাস ভিত্তিক আমাদের এখানে অনেক কিছু আমাদের টিআরএলএম এর অধীনে ব্লকে ব্লকে সেলফ হেল্প গ্রুপ মহিলারা বোতল বানানো, বিভিন্ন ধরনের সামগ্রী বানানোর কাজ চলছে। এটা আগামী দিনে যেমন অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় সহায়তা করবে। এই যে ইথেনল উৎপাদন যখন শুরু হবে ত্রিপুরা রাজ্যে, আমরা যারা বাস চাষ করি তার চাহিদা এমন বেড়ে যাবে। আমি এই কথাগুলি এই জন্যই বললাম যে বিকাশের ক্ষেত্রে আগামী দিনে কোন কোন বিষয়গুলি আমাদের সামনে একটা বড় ভূমিকা নিতে পারে। তো এখানে উপস্থিত লাভার্থী যারা, আপনারা আগামী দিনে যদি আরো লাভবান হতে চান, আমরা বাস উৎপাদন করতে পারি, বাস চাষ করতে পারি এবং বাসকে নিয়ে আমরা ভাবতে পারি নানান ধরনের সামগ্রী বানানোর ক্ষেত্রে বন্ধন যোজনা আমাদের কেন্দ্রীয় সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মহিলাদেরকে দিয়ে বিশেষ করে বনের মধ্যে যে সমস্ত উৎপাদন হয়, আমাদের নানান ধরনের ফল মূল, বিভিন্ন মধু থেকে শুরু করে সেটাকে সংগ্রহ করে প্যাকেট করা, তারপরে বাজারে বিক্রি করা এবং বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে মার্কেটিং এর সুযোগ, এই সমস্ত আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার সাহায্য করছে। হেল্প গ্রুপ যারা এই সমস্ত কাজে আগ্রহী, আপনারা আমাদের জেলা অফিসের সঙ্গে, মহকুমা যে এসডিএম অফিস এবং ব্লকের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এতেও অনেক লাভবান আপনারা হতে পারেন। সেখানে যদি একটা নিয়ম আছে, জনজাতি এলাকায় এই যে বন্ধন যোজনা বেশি অগ্রাধিকার দেওয়া আছে, 60% জনজাতি মহিলা বা জনজাতি লোককে রেখে বাকি অন্য সম্প্রদায়কে রাখা যায়। আমি এরকম একটা মানে ট্রেনিং সেশনে আমি দিল্লিতে অংশগ্রহণ করেছিলাম। এই স্কিমটা অনেক বড় স্কিম। আমি দেখেছি, আমি ঝাড়খণ্ডে ছিলাম, সেখানে মহিলারা এই যে বন্ধন যোজনাকে ব্যবহার করে নানানভাবে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তো আমাদের এখানে ত্রিপুরা রাজ্য আমরা এই বিষয়টাকে আমরা আগামী দিনে আমরা ব্যবহার করে আরো অর্থনৈতিক বিকাশ আমরা করতে পারি। আমরা চাইছি এই জেলায় জেলায় যোগাযোগের ক্ষেত্রে একটা অপ্রতুলতা আমরা দেখছি। এই কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে আমাদের মিটিংয়ে
কিছু নতুন রাস্তার কথা তিনি প্রস্তাব দিয়েছিলেন। আমিও লিখিতভাবে নীতিন গডকরিজির কাছে এর আগে আমি দিয়েছিলাম। আমাকে কথা দিয়েছিলেন আমাদের কমলপুর আমবাসা থেকে গন্ডাছড়া বা আমাদের এখন মনু থেকে শিবগঞ্জ যে জাতীয় সড়কগুলি, তার পাশাপাশি আরো বিভিন্ন সাব ডিভিশন, তার যে রাস্তাগুলি, তার উন্নয়নের কাজও আগামী দিনে চলবে। তো কাজে এই সমস্ত কাজ, এখন যে জলের পাইপলাইন বসানো থেকে এই যে সরকারি কাজগুলোতে আমাদের সরকারের সাধারণ জনগণের সহযোগিতা লাগবে, যাতে করে সঠিক সময়ে আমরা করতে পারি, কারণ এটা জনগণের জন্য আমরা করছি। তো তার জন্য আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই রাজ্য সরকারের পাশে থাকবেন, যাতে করে আমরা উন্নয়নমূলক কাজটা আমরা জারি রাখতে পারি। ত্রিপুরা রাজ্যে এখন শান্তি বিরাজ করছে, আমি বলতে পারি। একটা সময় উগ্রপন্থী কার্যকলাপের কারণে আমাদের এই ধলাই জেলা নানাভাবে উন্নয়নমূলক কাজ স্তব্ধ মানে থাকতো। আজকে সেই পরিবেশ নেই। আমাদের রাজ্য সরকারের করা মানসিকতা, একবার গঙ্গানগর থেকে দুইজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে আমাদের রাজ্য সরকার করা মানসিকতা দেখানো, আজকে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারত সরকার, আমাদের সম্পর্ক ভালো, ইন্ডিয়ার সম্পর্ক ভালো হওয়াতে ভারতের সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি তো কয়েকবার সফর করেছি বাংলাদেশের অনেক এমপির সাথে আমার মানে ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আমি তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি